তার চেয়ে ওর বেশি কষ্ট হয়েছে হিয়ানের প্রতিবাদ না করে চুপ থাকার বিষয়টা। রিয়ানদের বাড়ি থেকে মেহমান আসবে সেটা শুনে আলিশা প্রথমে এখানে আসতেই চায়নি, কিন্তু হিয়ান 4 বছর পর বাংলাদেশে এসেছে। এই জন্য নিজের মনের আর মস্তিষ্কের সাথে অনেক যুদ্ধ করে ওর প্রিয় মানুষটাকে এক পলক দেখার জন্য ছুটে এসেছে। ওর এখন রাগ, লজ্জা, অভিমান এই সব মিশে একাকার হয়ে অশ্রুকণার মাধ্যমে চোখ থেকে গড়িয়ে পড়ছে। আলিশাকে এইভাবে কাঁদতে দেখে সারিকা, সাইফা, মেঘ ওর সাথে তখন কেঁদেছে। ওরা তিনজনে আলিশাকে খুব ভালোবাসে, একদম আপন বোনের মতো। আলিশা ওদের তিনজনকে সবসময় ছোট বোনদের মতো আগলে রাখে। দরজা খোলার শব্দে সারিকা, সাইফা হাঁটু থেকে মুখ তুলে দরজা দিকে তাকালো। দেখলো আহানরা দাঁড়িয়ে আছে। মেঘ চোখ খুলে সোজা হয়ে বসে আহানদের দিকে তাকালো। আলিশার কোনো ভাবান্তর হলো না, সে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আলিশাকে এইভাবে কাঁদতে দেখে হিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠল। ও আর কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে ঢুকে আলিশার হাত ধরে টেনে শোয়া থেকে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘরা বুঝলো এখানে থাকা আর ওদের ঠিক হবে না, তাই রুমটা হালকা করে টেনে দিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। আহানা আর চোখে তাকিয়ে মেয়েকে দেখতে লাগলো। কান্না করার জন্য ফর্সা গালা, নাকে ডগা একদম লাল হয়ে গেছে। সাদা মণিওয়ালা চোখ দুটো হালকা ফোলা। অতিরিক্ত কান্নার জন্য বারবার হেঁচকি দেওয়ায় গোলাপি ঠোঁটটা কেঁপে কেঁপে উঠছে। চোখ মুখ থেকে যেন মায়া উপচে পড়ছে তার এই পিচ্ছি মায়াপুরীর। কোনো মেয়েকে কাঁদলেও যে এতটা সুন্দর লাগতে পারে সেটা জানা ছিল না আহানের। ওরা সবাই সাইফাদের রুম থেকে বের হয়ে হিয়ানের রুমে আসলো। কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ। মোনা খানের ডাকে আহান সহ সবাই দরজার দিকে তাকালো। দেখলো মোনা খান আর মীরা রহমান রুমের ভেতরে এসেছে। মোনা খান ব্যস্ত গলায় বললেন, মেঘ, সারিকা, সাইফা, খাবি চল। মেহমানদের খাওয়া হয়ে গেছে, এবার তোরাও খেয়ে নে। আলিশা কোথায়? ওকেও ডেকে নিয়ে আয়। মেঘ কাটকাট গলায় মোনা খানকে উদ্দেশ্য করে বলল, আমি খাবো না মামনি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পেয়েছে, আমি রুমে ঘুমাবো, সেটা বলো। মোনা খান আদুরে গলায় বলল, এরকম করে না আম্মুটা, রাতে না খেলে অসুস্থ হয়ে পড়বে, তাড়াতাড়ি খেতে চলো। মেঘ মাথা নিচু করে বলল, আমি ঘুমাবো। মোনা খান একটা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। উনি জানেন মেঘ যখন একবার বলেছে খাবে না, তখন 1000 বার সাধলেও খাবে না। তাই উনি সারিকা, সাইফার দিকে তাকিয়ে বললেন, তোরও কি ডিনার করবি নাকি? সারিকা, সাইফা দুজনেই ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না। মোনা খান ওদের কিছু বলতে যাবে, তার আগে আহান মোনা খানকে উদ্দেশ্য করে বলল, থাক মা, ওরা যখন খেতে চাইছে না তখন আর জোর করে দেয়। আমরা বাড়িতে যাওয়ার সময় এই রেস্টুরেন্ট থেকে খাবার কিনে দিয়ে দেবো, ওরা বাড়িতে গিয়ে খেয়ে নেবে। মেঘ ভ্রুক কোঁচকে জিজ্ঞাসা করলো, আমরা কি কোথাও যাচ্ছি? হ্যাঁ, তুই, আহান, মিহির, আহির, সারিকা, সাইফা, সাহির, হিয়ান, আলিশা, আবি, তোরা সবাই এখন আমাদের বাড়িতে যাবে। এখানে আজকে অনেক লোক, তোদের থাকতে কষ্ট হবে। শুধু তোদের এখানে থেকে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। মেঘার কিছুই বলল না। সত্যি বলতে ওরও এখানে থাকতে প্রচন্ড বিরক্ত লাগছে। মনে হচ্ছে এখান থেকে চলে গেলেই বেঁচে যাবে। মোনা খান আর মীরা রহমান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আসলে আহানদের বাড়িতে যাওয়ার প্ল্যানটা আহানেরই, বিকজ মেহমানদের সাথে রিয়ানের কয়েকটা কাজিনও আসছে। তাদের মধ্যে আহানদের বয়সী কয়েকটা ছেলেও আছে। তাই এই বাড়িতে পর্যাপ্ত রুম থাকা সত্ত্বেও আহানুর মাকে এটা ওটা বলে বুঝিয়েছে। মেঘদের নিয়ে ওদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ পর ওরা সবাই আহানদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ফ্রন্ট সিটে বসে ড্রাইভিং করছে আহান, ওর পাশের সিটে বসে আছে অভি। ওদের পেছনের সিটে হিয়ানের বুকে মুখ গুজে চুপচাপ বসে আছে আলিশা। আর সাহির ওদের পাশের সিটে বসে আহানের ফোন দিয়ে গেমস খেলছে। সবার পেছনের সিটে বসেছে মেঘ, সারিকা, সাইফা। আহির আর মিহির বাইক নিয়ে অনেক আগেই বেরিয়েছে। ওরা দুজন আগে রেস্টুরেন্টে গিয়ে মেঘদের জন্য খাবার কিনবে, তারপর আহানদের বাড়িতে যাবে। খান মেনশন। মেঘ হঠাৎই ঘুমের মাঝে অনুভব করলো ওর ভীষণ অস্বস্তি লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর মনে হচ্ছে কেউ ওর গলাটা জোরে চেপে ধরেছে। মেঘ ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। ও এক হাত নিজের বুকে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এসির মধ্যেও শরীর দর দর করে ঘামছে। মেঘ অনুভব করলো ওর পেটে ভীষণ ব্যথা করছে, সারা শরীর কেমন কাঁপছে, গলাটা শুকিয়ে গেছে। হঠাৎ এমন শরীর খারাপ হওয়ার কোনো কারণই বুঝতে পারলো না। ভীষণ পানির পিপাসা পেয়েছে ওর, কিন্তু বিছানা থেকে নামার শক্তিটুকু পাচ্ছে না। পাশে তাকিয়ে দেখলো আলিশা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একবার ভাবলো আলিশাকে ডেকে ঘুম থেকে তুলবে, আবার পরে ভাবলো না থাক, সারাদিনে আপের উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন আর ওকে ডাকা ঠিক হবে না। সারিকা, সাইফাও পাশের রুমে দরজা আটকে ঘুমোচ্ছে। এত রাতে ওদের ডাকাও ঠিক হবে না। রুমের মধ্যে অনেক খুঁজলো, কিন্তু কোথাও কোনো পানি ছিটে ফুটেও নেই। মেঘার কোনো উপায় না পেয়ে গায়ে ওড়নাটা কোন রকমে জড়িয়ে নিচের দিকে রওনা দিল। সারা বাড়িতে লাল নীল সবুজ রঙের ডিম লাইট জ্বলছে। ডিম লাইটের মৃদু আলোতে পুরো বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে আসলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই দেখলো ড্রয়িং রুমের আলো জ্বলছে। ও ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে আহান, আহির আর মিহির ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে।
তিনজনের হাতে 3টে ল্যাপটপ, আর ওদের সামনে টেবিলে এক গাদা ফাইল রাখা। আহান সিরিয়াস মুখ করে নিজের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে মিহির আর আহিরকে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে, আর ওরা দুজন খুব মনোযোগ দিয়ে সেটা শুনছে আর নিজেদের হাতে থাকা ল্যাপটপে টাইপ করছে। দেখেই বোঝা যাচ্ছে অফিসের কোনো জরুরি প্রজেক্ট রেডি করছে। মেঘ ওদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আল্লাহ, তুমি এই মানুষ রূপী আজব প্রাণীগুলোকে পৃথিবীতে কেন পাঠালে? এই মহাবিশ্বে এতগুলো গ্রহ উপগ্রহ আছে, সেখানে পাঠাতে পারলে না? বিশেষ করে এই আহান খানকে। এই বেটা আস্ত একটা মানুষরূপী এলিয়েন। একে তো এলিয়েনদের সাথেই ভালো মানায়। আমি তো নিশ্চিত এর যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে 99% এলিয়েনদের সাথে মিলে যাবে। আরে ভাই, কোথায় 4 বছর পর নিজের দেশে এসছিস, তারা 1 মাস খাবি, ঘুমবি আর বিশ্রাম নিবি। তা না করে এত রাতে জেগে ওই খচ্চর দুটোকে কাজ গেলাচ্ছে। এই দুটো বসে বসে গিলছে। যত সব কাজ খোরের দল কোথাকার। এরা এত কাজ কিভাবে করে আল্লাহ জানে। তারপর আবার মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে বলল, দেখ তেরি, আমি এসব কেন ভাবছি? ওরা গোল্লায় যাক, তাতে আমার বাপের কি? মেঘ কথাগুলো ভাবতে ভাবতে ডাইনিং এর দিকে যেতে লাগলো। আহান, মিহির, আহির কারো পায়ে শব্দ পেয়ে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। দেখলো মেঘ সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমের দিকে যাচ্ছে। ওরা ভাবলো মেঘ হয়তো পানি খেতে নিচে এসেছে, তাই মেঘকে কিছু জিজ্ঞাসা না করে আবার নিজেদের কাজে মনোযোগ দিল। মেঘ ডাইনিং রুমে ঢুকে ফ্রিজ খুলে ঠান্ডা পানির একটা বোতল নিল। চেয়ারে বসে বোতলের ঢাকনাটা খুলে ঢক ঢক করে পুরো পানিটা শেষ করে ফেললো। কিন্তু খালি পেটে এত পানি খেয়ে গাও গুলিয়ে উঠলো, কেমন বমি বমি পাচ্ছে। তাই বমি আটকানোর জন্য কিছুক্ষণ থম মেরে বসে রইল। ওর সারাদিনে কিছুই খাওয়া হয়নি। সকালে ব্রেকফাস্টে শুধু 2টা ব্রেড আর একটু ফ্রুট জ্যাম খেয়েছিল। রাতে এখানে আসার পর আহির আর মিহির রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি এনেছিল, কারণ চিকেন বিরিয়ানি আলিশা, মেঘ, সারিকা, সাইফা ওদের 4 জনেরই খুব ফেভারিট। কিন্তু মেঘের মন খারাপ থাকায় ও রাতে কিছুই খায়নি। সবাই ওকে অনেকবার খেতে বলেছে, কিন্তু ও না খেয়ে উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ অনুভব করলো পানি খাওয়ার পর ওর পেটের ব্যথাটা আগের থেকে আরো বেড়ে গেছে। ও ভাবলো হয়তো এতখানি ঠান্ডা পানি খেয়েছে তাই পেটে ব্যথাটা বেড়েছে। এখন একটু নর্মাল পানি খেলে সবটা ঠিক হয়ে যাবে। তাই ও নিজের হাত দিয়ে পেটটা শক্ত করে চেপে ধরে টেবিলের ওপরে থাকা নর্মাল পানির জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেয়ে নিল। কিন্তু পেটের ব্যথাটা তো কমলোই না, উল্টো ভীষণ বমি পাচ্ছে। মেঘ এক হাতে পেট চেপে ধরে আরেক হাত নিজের মুখে রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আহান, আহির, মিহির এতক্ষণ খুব মনোযোগ দিয়ে নিজেদের কাজ করছিল। মেঘের কান্নার শব্দে 3 জনই চমকে ডাইনিং এর দিকে তাকালো। দেখলো মেঘ এক হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওরা 3 জনই বসা থেকে উঠে তড়িঘড়ি করে ডাইনিং এর দিকে আসতে লাগলো। মেঘ ওভাবেই পেট আর মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। আহান, আহির, মিহির মেঘের পেছন পেছন গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো। ওয়াশরুমের দরজাটা একদম খোলা। মেঘ এক হাতে পেট চেপে ধরে বমি করছে। পেটে কোনো খাবার না থেকে শুধু মুখ দিয়ে শুধু পানি পড়ছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করছে। আহান দ্রুত নিজের ট্রাউজারটা উপরে ফোল্ড করে ওয়াশরুমের ভেতরে ঢুকলো। এক হাত দিয়ে মেঘের কোমর ধরে আরেক হাত কপালে রাখলো। বমি করতে করতে মেঘ একসময় দুর্বল হয়ে আহানের গায়ে ঢলে পড়লো। আহানও এক হাত দিয়ে মেঘের কোমর শক্ত করে ধরে মেঘকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। তারপর ট্যাপ ছেড়ে মেঘে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওকে কোলে তুলে বাইরে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে ওকে খুব সাবধানে সোফায় বসিয়ে নিজে ওর পাশে বসলো। ওদের পেছনে পেছনে আহির আর মিহিরও আসলো। 3 জনের চোখে মুখে স্পষ্ট চিন্তা ও ভয়ের ছাপ। আহির মেঘের আরেক পাশে বসে ওর গালে কপালে হাত ছোঁয়ালো। তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, ওর গায়ে জ্বর উঠলে এভাবে হঠাৎ করে বমি করে, কিন্তু এখন শরীরের টেম্পারেচার তো নর্মালি আছে, মনে তো হচ্ছে না ওর গায়ে জ্বর উঠেছে। তাহলে এভাবে হঠাৎ বমি হওয়ার কারণ কি? মিহির রাগী গলায় বলল, জ্বরের জন্য বমিটা হয়নি, রাতে না খাওয়ার কারণে হয়েছে। মেঘ সোফার সাথে হেলান দিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এই মুহূর্তে বড্ড ক্লান্ত ও খুব খিদেও পেয়েছে, কিন্তু মুখ ফুটেছে কিছু খেতে চাইবে, শরীরে সেই শক্তিটুকুও নেই। পেটে এখনো হালকা হালকা ব্যথা করছে, তাই এখনো এক হাত পেটে চেপে ধরে রেখেছে। আহান মেঘের পাশে বসে একদম শান্ত ভঙ্গিতে মেঘকে পর্যবেক্ষণ করছে। এক ধ্যানে শুধু মেঘের দুর্বল, ক্লান্ত, বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যেন আস্ত একটা মায়াপুরী। একবার কেউ এর দিকে তাকালে সহজে চোখ ফেরাতেই পারবে না। চোখ, নাক, ঠোঁট, গাল সব কিছুই আল্লাহ খুব যত্ন করে অনেক সময় নিয়ে আর্ট করে হয়তো নিজের হাতে বানিয়েছেন। মাঝে মাঝে আহানের এটা ভেবে হাসি পায়, এই মেয়েটাকে কেউ একজন পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিয়েছিল। এটা নিতান্তই একটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই না। অবশ্য আল্লাহ যা করেন সবসময় মানুষের ভালোর জন্যই করেন। যদি আবিরের সাথে মেঘের বিয়েটা না ভাঙতো তাহলে ও মেঘকে কিভাবে পেত? ঠিক এই একটা কারণের জন্যই আবিরা জেরিন মেঘের সাথে এত অন্যায় করার পরেও বাঁচিয়ে রেখেছে। নয়তো এতদিনে ওই বিশ্বাসঘাতক দুইটার কি করতো সেটাও নিজেও জানে না। প্রায় 4 বছর পর আহান আজকে মেঘকে দেখলো। এই 4 বছরে আর একটাবারের জন্য মেঘের চেহারা দেখেনি, আর না শুনেছে ওর কণ্ঠস্বর।
হিমা, হিয়ান, অভি, রিয়ান ওদের সাথে প্রায় মেঘ ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। কিন্তু আহানের সাথে ভিডিও কল তো দূরের কথা, কখনো নর্মাল ফোন কল অবধি দেয়নি। ইনফ্যাক্ট একটা মেসেজ পর্যন্ত কখনো করেনি। আহানের এই বিষয়টা খুব খারাপ লাগলে ওর কিছুই করার ছিল না। সবাই তো ওকে এই একটা শর্তই দিয়েছিল যে ও মেঘকে তখনই পাবে যখন মেঘের থেকে দূরে থাকবে। এখন কেউ ওর থেকে মেঘকে কেড়ে নিতে পারবে না। ওর মেঘপুরীকে ও নিজের করেই ছাড়বে, সেটা কারো ভালো লাগুক বা না লাগুক। এসবই ভাবছিল তখনই মেঘের রাতে না খাওয়ার কথাটা শুনে ওর মেজাজটা খড়প হয়ে গেল। আহান রাগী গলায় মেঘকে জিজ্ঞাসা করলো, তুমি রাতে কিছু খাওনি? মেঘ মাথা নিচু করে ভয়ে ভয়ে ডানে বামে না সূচক মাথা নাড়ালো। আহান এবার ভীষণ রেগে গেল। ও চেঁচিয়ে বলল, ওয়াও, সেটা আবার আপনি মাথা থেকে বলছেন? তার মানে আপনি আজকে সারাদিন কিছুই খাননি। ইচ্ছেটা করছে চড়িয়ে তোর গালটা লাল করে দিই। আর নিজের ভালো তো পাগলও বোঝে না। তুই কোথাকার ছাগল রে? তুই জানিস না টাইম টু টাইম না খেলে তোর ব্লাড প্রেশার লো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়িস। আহানকে এইভাবে রেগে কথা বলতে দেখে মেঘ ভীষণ ভয় পেয়ে যায়। ও ভয়ে আহিরকে শক্ত করে চড়িয়ে ধরে। আহির নিচের এক হাত মেঘের মাথায় রেখে হাত বুলিয়ে দিতে দিতে আহানকে উদ্দেশ্য করে বলে, প্লিজ ব্রো, এবার থামো, মেঘ ভয় পাচ্ছে। আহান তাকিয়ে দেখলো মেঘ গুটিসুটি হয়ে আহিরকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে আছে। আহান ভাবলো এখন ওকে বেশি কিছু বলা ঠিক হবে না। একে তো অসুস্থ, তার উপর আবার এই মেয়ে বেশি ভয় পেলে অজ্ঞান হয়ে যায়। এখন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে একটা সাইড ইফেক্ট হতে পারে। আহান জোরে জোরে দুটা লম্বা শ্বাস নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। তারপর বসা থেকে উঠে গিয়ে একটা ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো। বক্স খুলে একটু নাড়াচাড়া করে কয়েকটা ওষুধের পাতা বের করলো। সেখান থেকে দুইটা ওষুধ ভেঙে মিহিরের হাতে দিয়ে বলল, এই দুইটা এক্ষুনি ওকে খাইয়ে দে। এতে বমি আর পেটে ব্যথাটা কমে যাবে। আর বাকিগুলো খাবার পরে খাওয়ার। মিহির ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে মেঘের সামনে ওষুধ আর পানির গ্লাস ধরে বলল, চুপচাপ ভালো মেয়ের মতো ওষুধটা খেয়ে নে, একদম ঘাটতারামি করবি না। মেঘ আহিরের বুক থেকে মাথাটা উঠিয়ে একবার ওষুধের দিকে তাকালো। তারপর মিহিরের দিকে অসহায় চোখে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি ওষুধ খাবো না, দেখেই কেমন গাটা গুলিয়ে উঠছে। খেলে নিশ্চিত আমার বমি পাবে। আহির আধুরে গলায় বলল, শোনা বোনটা আমার, প্লিজ ওষুধটা খেয়ে নে, নাহলে আমার শরীরটা খারাপ করবে। মেঘ বিরক্তি নিয়ে ভাঙা গলায় বলল, তোমরা জানো না আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। আর তাছাড়া আহান ভাইয়া তো ডক্টর না। ইনফ্যাক্ট ওনার ঔষধ সম্পর্কে তো মনে হয় না কোনো ধারণা আছে। তাহলে আমি ওনার দেওয়া ওষুধ কেন খাবো? ওই ঔষধগুলো খেলে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তখন? মেঘের কথা শুনে আহির আর মিহির চোখে আহানের দিকে তাকালো। আহান চোখ ছোট ছোট করে মেঘের দিকে তাকিয়ে আছে। মিহির মৃদু ধমক দিয়ে বলল, শাট আপ, উল্টো পাল্টা কথা না বলে ওষুধটা খেয়ে নে। মেঘ জেদ্দি গলায় বলল, বললাম না খাবো না। একবার যখন বলেছি খাবো না, তার মানে কিছুতেই খাবো না। আহান গিয়ে মিহিরের হাত থেকে ওষুধ নিয়ে নিল। এরপর মেঘের পাশে বসে এক হাত দিয়ে মেঘের গাল জোরে চেপে ধরে ওষুধগুলো মুখে পড়ে দিয়ে পানি খাইয়ে ওর মুখটা চেপে ধরলো। মেঘার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ওষুধটা খেয়ে নিল। ওষুধটা খাইয়ে আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিচেনে চলে গেল। আর মেঘ রাগি চোখে ওর যাওয়ার দিকে তর্কে থেকে মনে মনে এক গাদা বকা দিল। কিছুক্ষণ পর আহান কিচেন থেকে খাবার গরম করে প্লেটে করে নিয়ে এসে আহিরের হাতে ধরিয়ে দিয়ে সোফার এক পাশে বসে ফোন স্ক্রল করতে লাগলো। আহির ভাত মেখে মেখে খাইয়ে দিল। মেঘও চুপচাপ ভদ্র মেয়ের মতো সবটা খেয়ে নিল। খাওয়া শেষে ওষুধটাও খেয়ে নিল। এবার আর ওকে জোর করতে হয়নি। আহানের ভয়ে নিজের ইচ্ছে দিয়ে খেয়ে নিয়েছে। খাওয়া শেষে মিহির মেয়েকে কোলে করে রুমে শুয়ে দিয়ে নিচে এসে আবার তিনজন নিজেদের কাজে মনোযোগ দিল। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করলো। মেঘ এখন একদম সুস্থ হয়ে গেছে। পেটে ব্যথা, বমি বমি ভাব, উইকনেস কিছুই নেই। ওষুধগুলো দারুণ কাজে দিয়েছে। মনে মনে আহানের প্রতি কৃতজ্ঞ থাকলেও মুখে সেটা প্রকাশ করলো না। ব্রেকফাস্ট করার পর মিহির, আহির আর আহান অফিসে চলে গেল। বাকিরা সবাই হিয়ানদের বাড়িতে আসলো। মেঘেদের সারা দিনটা অনেক হই হুল্লোড় আর মজায় কাটলো। দুপুরে লাঞ্চ করার পর হিমাকে নিয়ে ওর শ্বশুর বাড়ির লোকেরা সবাই চলে গেল। ওনারা যাওয়ার পর বাকিরাও সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আহান, আহির, মিহির ওদেরকে দুপুরে হিয়ান ফোন করেছিল লাঞ্চে খেতে আসার জন্য, কিন্তু ওরা জানালো ওরা আসতে পারবে না। একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছে।